বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সকলেই শুভেচ্ছা এবং আমার ইতিহাস কথা বলে চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের সামনে এখন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কি আজকে ভারতকে নিয়ে একটু আলোচনা করব। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাতে কোনো সন্দেহ নেই। ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এতেও আমাদের সন্দেহ নেই এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই নয় যে ভারত আমাদের শোষণ করবে। গত 16 বছরে ভারত আমাদের যে ক্ষতি করেছে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারত যে আমাদের যে জনগণের বিপক্ষে যে কাজগুলো করেছে, আমরা আজও ভুলে যাইনি। 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে সাবেক স্বৈরশাসক এরশাদকে সিএমএসে ভর্তি করে চাপ প্রয়োগ করে নির্বাচনে আনার জন্য কীভাবে কাজ করেছে, এটা আমরা ভুলে যাই নাই। প্রণব মুখার্জি কী করেছে আমরা ভুলে যাই নাই। মনমোহন সিং কী করেছে আমরা ভুলে যাই নাই। সেগুলো এখনও আমাদের স্মৃতির মণিকোঠায় বদ্ধ হয়ে আছে। 2018 সালে কীভাবে ইলেকশন হয়েছে, দিনের ইলেকশনের রাতেই শেষ, এটা আমরা ভুলে যাইনি। এই সবগুলো বিষয় হচ্ছে ভারত দায়ী। বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য আর যদি কোনো দেশ দায়ী থাকে, তার নাম ভারত। বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার পাশাপাশি এদেশের দোসররা যেমন জড়িত ছিল, তেমন ভারতের ভূমিকা ছিল, আমরা সেগুলো ভুলে যাই। বিনিময়ে ভারত বাংলাদেশে একচেটিয়া ব্যবসা বাণিজ্য করেছে। সেখানে তাকে কোনো ট্যাক্স দিতে হয় নাই, কোনো কর দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। এবং এই কথাটাই স্পষ্ট প্রমাণ হয়েছে শেখ হাসিনার বক্তব্যে। শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি তা সে সারা জীবন মনে রাখবে। এখন আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা জানতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভারতকে শেখ হাসিনা কী কী দিয়েছে, আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। তাহলে বোঝা যায় যে শেখ হাসিনার ভিতরে কখনোই দেশপ্রেম ছিল না। এগুলো ছিল তার নাটক, সাজানো নাটক। এই যে তার কান্না, এটা আসলে তার অভিনয়। আসলে এগুলো তার মনের কথা না। মনের কথা হচ্ছে শেখ মুজিবরকে এই দেশের মানুষ খুন করছে, তার প্রতি হিসেবে এই দেশের মানুষকে সে শান্তিতে থাকতে দেবে না, এটি তার মনের কথা। এবং সে যখন বিদেশ থেকে যখন তার শেখ মুজিবুর মারার পর বাংলাদেশে তখন ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশে যাচ্ছি এই আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এবং সেই 16 বছর বইরা এই প্রতিশোধ নিয়েছে। ভারতকে ট্রানজিস্ট দিছে, রোড পারমিট দিছে, বন্দর দিছে, করিডোর দিছে, সর্বশেষ রেল লাইন করার জন্য অনুমতি দিয়েছে ভারতকে। এর নাম শেখ হাসিনার দেশপ্রেম। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ভারতের সাথে এত মাখামাখি করার দরকার নাই। কয়েক বছর আগে কাদের সিদ্দিকী একটা কথা বলেছিল যে ভারত বাংলাদেশ স্বাধীন করলে ভারতের পেটে বাংলাদেশ চলে যাবে। এই কথাটা জামাতে ইসলামী বুঝছিল 50 বছর আগে, আর আমার এবং কাদের সিদ্দিকীর বুঝতে এটা 50 বছর লাগছে। কথাটা একদম সত্য। ভারত নিঃস্বার্থভাবে কখনোই আমাদের জন্য কিছু করে নাই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তান আত্মসমর্পণ করলো, সেই সময়ের অস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্ক, কামান কই? কখনো কি আপনারা কেউ প্রশ্ন করেন নাই? কারণ ভারতকে সবাই সময় করে চলছে আমাদের বাংলাদেশের পরবর্তী সরকারগুলো। 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছে। এই 93,000 সৈন্যের কাছে যদি একটা করে অস্ত্র থাকে, তো 93,000 অস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্ক, সেগুলো কোথায় গেল?
ভারত আমাদের সহযোগিতার পাশাপাশি ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ এগুলা তারা দখল করে নিয়েছে। আমাদের মানচিত্র কিন্তু এটা ছিল না। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীতে যারা আসবে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা স্বাধীন দেশ, তারাও স্বাধীন দেশ। স্বাধীন দেশ হিসেবে আর একটা স্বাধীন দেশের উপরে তাদের পররাষ্ট্রনীতি, কূটনীতি কী হবে সেইটা যেন মেনটেন করে চলা হয়। এরকম না যে বর্তমান গ্লোবাল ভিলেজে ভারতকে না হলে আমাদের চলবে না, এটা আমি মনে করি। বরঞ্চ এমন অপর্যায়ে যে বাংলাদেশ না হলে এখন ভারতের চলবে না। আপনি বাংলাদেশ ভারতের রেমিটেন্সে সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ে আছে। আপনারা ভাবতে পারেন রেমিটেন্সে তারা দ্বিতীয় অথবা তৃতীয়, তাহলে কত লক্ষ লোক বাংলাদেশে তাদের কর্মজীবী আছে, কাজ করে। এটা কখনো ভেবে দেখেছেন? কালকে রাত্রে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছে। ফোন দেওয়া ভালো, এটা আমি মনে করি যে দুই দেশের সরকার প্রধান হিসেবে ফোন হতেই পারে, কিন্তু ভারতকে এত তেলানোর প্রয়োজন নাই, তাদের সাংবাদিকদের আহ্বান জানানোর প্রয়োজন নেই, আসেন আমাদের দেশে আপনারা কি এখানে করেন, তদন্ত করেন, সংবাদ পরিবেশন করেন, এত প্রয়োজন নাই। ভারতে যখন এই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই নামে খ্যাত মুসলমানদের গণহারে হত্যা করেছে, তার জন্য তো কখনো দেখি নাই বাংলাদেশের কোনো হিন্দু বা অন্য কোনো কেউ প্রতিবাদ করেছে। কিছুদিন আগেও তো দিল্লি, তারপরে গুজরাট, এই সমস্ত এলাকায় কীভাবে মুসলমানদেরকে পিটিয়ে মারা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রতিবাদ তো দেখি নেই, একটা যে নিন্দা জানানোর কোনো ব্যবস্থাও করতেও দেখি নাই। আজকে বাংলাদেশে হিন্দুদের যে ঘটনা ঘটেছে, যদি একটা দুটো ঘটনা স্পেসিফিক ঘটতেও পারে, কিন্তু ভারতের মিডিয়া এবং ভারতের সাংবাদিক এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা কমিটি করেছে, এত বড় দুঃসাহস আর এক দেশের হস্তক্ষেপের জন্য সে কমিটি গঠন করে। এটা হয়েছে শেখ হাসিনা সরকারের তৈলমর্দন, তোষামর্দন এবং তারা টিকিয়ে থাকার জন্য ভারতের সাথে যে পররাষ্ট্রনীতি হওয়া দরকার সেটা করতে পারে না। তা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারাও এরকম করবেন না, তাহলে দেখবেন তারা পেয়ে বসবে। তাদের সাথে স্ট্রেট ফরওয়ার্ড আমাদের যে পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় নীতির ভাষায় কথা বলেন, তাহলে দেখবেন যে তারা ঠিক হয়ে গেছে। এই একটা সিদ্ধান্ত, ভারতে ইলিশ পাচ্ছেন না, পত্র পত্রিকা দিচ্ছে ভারতে ইলিশের হাহাকার শুরু হয়ে গেছে, ইলিশ খেতে পাচ্ছে না, একটা উদাহরণ দেখেন না। সুতরাং ভারতকে নিয়ে এত ভাবার সময় নেই। পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের জনগণের প্রতি আমাদের কোনোই নেই, আক্ষেপ নেই। ভারতের জনগণ আমাদের বন্ধু। আমি দেখি যে আমাদের জনগণরা ভারতে যায়, ভারতের লোকজন বাংলাদেশে, এটা নিয়ে আমি কোনো সমস্যা দেখতেছি না। শুধু সমস্যা হলে রাজনৈতিক পর্যায়ে দেয়। কী সমস্যা? যতটুকু সমস্যা না হয়েছে তার চেয়ে বেশি সমস্যা। ভারতকে আগে জবাবদিহি করতে বলেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে কেমনে গেল? মেঘালয়ে তাকে কীভাবে খুঁজে পাওয়া গেল? ভারতকে আগে জবাবদিহি করতে বলেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী, তাকে কিভাবে ভারতের জেলখানায় পাওয়া গেল? এই বিষয়গুলো আগে ভারতকে জবাবদিহি করতে বলেন। ভারত 14 সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল, 18 সালের নির্বাচনে ভারতের ভূমিকা কী ছিল এবং 24 সালের নির্বাচনে ভারতের ভূমিকা কী ছিল, এগুলো আগে তাদের কাছে জবাবদিহি করেন। 2009 সালে বিডিআর বিদ্রোহ কীভাবে ঘটল, তাদের ভূমিকা তখন কী ছিল, এগুলো জবাবদিহি করেন। দেখবেন যে তারা আর কোনো সদুত্তর দিতে পারবে না। তখন তারাই দেখবেন যে বাংলাদেশ আমাদের সাথে দরকার, এরকম কাজ করবে। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে থাক, আমরা আমাদের দেশ, স্বাধীন দেশ, আমরা থাকবো, কোনো সমস্যা নেই। তারা যদি টিট ফর ট্যাট, তারা যদি পিট মারে, আমরা পাটকেল মারব।
তারা যদি আমাদের কাছ থেকে কিছু নিতে চায় তাহলে আমরা কিছু দেব এবং তাদের কাছ থেকে আনবো, গিভ অ্যান্ড টেক। এরকম শক্ত মেরুদণ্ড সোজা করে চলেন, পররাষ্ট্রনীতি ঠিক করেন, দেখবেন যে ভারত এমনি সোজা হয়ে গেছে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আমার পক্ষ থেকে বা আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে ভারতের সাথে এত মাখামাখির কোনো প্রয়োজন নাই। গত 16 বছরে খুব মাখামাখি হয়েছে ভারতের সাথে, খুব মাখামাখি হয়েছে, আমরা দেখেছি তো। সুখরঞ্জন বালি এবং সালাউদ্দিনের বিএনপি নেতা দুইজনের প্রশ্ন করেন, দেখবেন যে সব পেয়ে যাবেন, বেশি প্রশ্ন করা দরকার নাই। সুখরঞ্জন বালিকে কিভাবে ভারতের জেলখানায়, তাই সে ভারত পর্যন্ত পৌঁছে দিল কে, কীভাবে গেল সীমানা প্রাচীর পার হয়ে, আর হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কীভাবে মেঘালয়ে পাওয়া গেল, এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এরপরে সে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি কী হবে না হবে ভেবে দেখবেন। আমি সাধারণ জনগণ বা আমরা জনগণের পক্ষ থেকে এটাই আশা করব। পরিশেষে সকলকে ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলটি, ইতিহাস কথা বলে চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার কথা বলে ভুলগুলো সংশোধন করে দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।